একাদশ শ্রেণীতে নবাগত প্রত্যেক স্টুডেন্টকে জিওগ্রাফির অনলাইন ক্লাসে অভিনন্দন জানাই। নিশ্চয়ই তোমরা করোনার এই সংকটজনক পরিস্থিতির কাটিয়ে খুব ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেকেরই শুভকামনা করে শুরু করছি আজকে ভূগোলের প্রথম ক্লাস। তোমরা দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়েছো, যার ভিতরে ভূগোল হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটি একটি সাবজেক্ট বা বিষয় নয়, ভূগোল হচ্ছে একটি শাস্ত্র, যাকে অধ্যয়ন করতেই হয় বা জানতেই হয়, যা সম্পর্কে জ্ঞান প্রত্যেকটা মানুষের রাখা আবশ্যিক। এই ভূগোল এমনই একটা সাবজেক্ট যা প্রত্যেকটা সাবজেক্টকে বা প্রত্যেকটা শাস্ত্রকে তার নিজের আয়ত্তে নিয়ে আসে। পৃথিবীতে যতগুলি শাস্ত্র সম্পর্কে আলোচিত বর্তমান পর্যন্ত হয়ে চলেছে, প্রায় সবগুলোই এই ভূগোলের এক একটি পার্ট। এই জন্য ভূগোলকে বলা হয় মাদার অফ সায়েন্স। তোমরা হয়তো কথাটি শুনে থাকবে যে ভূগোল এক প্রকারের বিজ্ঞান। যাই হোক, এই ভূগোল কি করে আসলো, ভূগোলের ক্রম বিকাশ, বা ভূগোল যে একটি স্বাধীন সাবজেক্ট বা শাস্ত্র হিসেবে যে বিকাশ লাভ করলো, সেটা কিভাবে করলো সেই সম্পর্কে আমরা আজকে জানব। আমরা যদি 100 বছর আগের কথা বলি, তাহলে 100 বছর আগে কিন্তু বা 1950 সালের আগে ভূগোল একটি স্বাধীন সাবজেক্ট কিন্তু ছিল না, বা স্বাধীন বিষয় হিসেবে পরিচিত ছিল না। কিন্তু এই ভূগোলের ক্রম বিকাশ কখন থেকে শুরু হলো? আমরা জানি যে প্রাচীনকাল থেকে বিভিন্ন ঋষিরা বা বিভিন্ন জ্ঞানী পণ্ডিত যারা ছিলেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন, যার মধ্যে ছিল, তোমরা শুনে থাকবে, হেরোডোটাস, এরাটোস্থেনিস, অ্যানাক্সিমেন্ডার, গ্যালিলিও, কোপারনিকাস, আর্যভট্ট, বরাহমিহির, এই সমস্ত প্রাচীন জ্ঞানী গুণীদের নাম তোমরা শুনে থাকবে। তো এই ভূগোল বিষয়টি কিভাবে উৎপত্তি লাভ করলো? তখন সাল গণনা শুরু হয়নি, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 550 বছর আগে তুরস্কে একজন বাস করতেন জ্ঞানী পণ্ডিত, যার নাম ছিল হেকাটিয়াস। তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম ছিল গেসপেরিওডাস। এই গেসপেরিওডাস কথাটির ইংরেজি অর্থ হলো স্টাডি অফ দি আর্থ সারফেস। আবার বলছি, স্টাডি অফ দি আর্থ সারফেস। বাংলাতে হলো ভূপৃষ্ঠের বর্ণনা। এইরকম করে তিনি একটা বই লিখলেন এই নামের। এই বইয়ের দুটো খণ্ড ছিল, একটা ইউরোপ সম্পর্কে আলোচনা ছিল, আর একটি খণ্ডে ছিল এশিয়া আর আফ্রিকা সম্পর্কে আলোচনা। যাই হোক, এই ভূপৃষ্ঠের বর্ণনা, এর উপরে তিনি একটা বই লিখলেন। যে ভূপৃষ্ঠের বর্ণনা বলতে বোঝায় ভূপৃষ্ঠের যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র, এইগুলো নিয়ে তিনি একটা বই লিখলেন। এই বইটি ছিল ভূগোলের প্রথম বই বা বুক। এই জন্য এই হেকাটিয়াসকে বলা হয় ভূগোলের জনক। ভূগোলের জনক জেনারেলি কয়েকজন রয়েছে, যার মধ্যে প্রথম ভূগোলের জনক বলা হয় হেকাটিয়াসকে। তোমাদের যদি সরাসরি পরীক্ষাতে আসে যে ভূগোলের জনক কাকে বলা হয়, তাহলে হেকাটিয়াস লিখবে। আরো কয়েকজন আছে, সেটা পরে বলছি।
আর একজন রয়েছে, বিভ্রান্ত রয়েছে ভূগোলের জনক কে সেটাও নিয়ে। তারপরে এটা কিন্তু খ্রিস্টপূর্ব বা বিসি 500 অব্দের আগে এই কাহিনী, আজ থেকে প্রায় 2500 বছর আগে। তারপরে পরে বিসি 234 খ্রিস্টপূর্বাব্দে যার নাম ছিল এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি কথাটি কিন্তু ব্যবহার করে। এই জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করে। ইনি ছিলেন গ্রিসে বাস করতেন এরাটোস্থেনিস। এই জন্য এরাটোস্থেনিসকেও বলা হয় ভূগোলের জনক। তো পরীক্ষাতে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেটা মাঝে মধ্যেই চায় যে ভূগোল কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, অ্যান্সারটি হবে এরাটোস্থেনিস। সেটা খ্রিস্টপূর্ব 234 খ্রিস্টপূর্বাব্দে। তো জেনারেলি হয়তো পরীক্ষাতে যদি আসে যে ভূগোলের জনক কাকে বলা হয়, তাহলে তোমরা লিখবে হেকাটিয়াস। এই কথাটি সরাসরি লিখবে এবং ব্র্যাকেটে লিখে দিবে যে অনেকের মতে এরাটোস্থেনিস, এই কথাটি লিখে দিবে। যদি অপশানে যদি দুটোই থাকে তখন কিন্তু ঝামেলার ব্যাপার, হয়তো তখন তোমরা হেকাটিয়াসকেই মারবে। তোমাদের বইতে যেহেতু হেকাটিয়াসের নাম সেরকম থাকে না, এরাটোস্থেনিস থাকে, তবে এটা হয়তো এরাটোস্থেনিস কথাটিও বেশি গ্রহণযোগ্য হবে। এইরকম ধরনের যদি প্রশ্নের সম্মুখীন আসা যায়, তাহলে তোমাদের বইতে যে এরাটোস্থেনিস কথাটি থাকে সেটাই অ্যান্সার করবে। যেহেতু বইতে এরাটোস্থেনিস কথাটি বেশি পরিমাণে রয়েছে তোমাদের একাদশ শ্রেণীর বইতে, কিন্তু উঁচু ক্লাসে যখন যাবে আরও বেশি, তখন মানে গ্র্যাজুয়েশন আছে, তারপরে এমএ রয়েছে, ওইগুলোতে কিন্তু হেকাটিয়াসটাকে তোমরা পাবে। এরপরে আসি যে এই ভূগোল আলোচনা কিন্তু তখন থেকে শুরু হয়ে গেল এই গেস পিরিয়ডাস নামে বইটার পর থেকেই। ধীরে ধীরে ভূগোলের আলোচ্য বিষয় কিন্তু একটা একটা করে বাড়তে লাগলো। এবারে আসি যে এই ভূগোলের সংজ্ঞাটা কি, ভূগোল কাকে বলে, হোয়াট ইজ জিওগ্রাফি। জিওগ্রাফি দুটো শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে জিও আর একটা গ্রাফি। জিও মানে কি? জিও মানে হচ্ছে ভূ বা পৃথিবী বা আর্থ, যেটাকে আমরা বুঝি। আর গ্রাফি মানে কি? গ্রাফি কথাটির অর্থ হলো পাঠ্য বিষয় বা শাস্ত্র, যাকে আমরা আলোচনা করে থাকি। তাহলে জিওগ্রাফির অর্থ কি দাঁড়ায়? যে পৃথিবী পৃষ্ঠের বর্ণনা বা ভূপৃষ্ঠের বা পৃথিবীর বর্ণনা। তাহলে জিওগ্রাফি কথার বাংলা অর্থ হলো পৃথিবীর বর্ণনা। তাহলে যদি তো পরীক্ষাতে আসে যে ভূগোলের সংজ্ঞা কি বা ভূগোল কাকে বলে, তাহলে তোমরা কি লিখবে? জেনারেলি ভূগোল আলোচনা করে ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের অবয়ব সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে, যেমন বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে, তারপরে ভূমিরূপ, আকাশ, বিভিন্ন ধরনের আকাশ, বায়ুমণ্ডল সহ বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের স্তরগুলি রয়েছে, তোমরা দশম শ্রেণীতে পড়েছ, সেইগুলি সম্পর্কে, পৃথিবীর ভেতরের দিকে কি রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করে। অ্যাকচুয়ালি পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর বহিরাঙ্গের, পৃথিবীর অভ্যন্তর সহ বহিরাঙ্গের বিভিন্ন ধরনের অবয়বের বর্ণনা। তো এই ভূগোলের সম্পর্কে কয়েকজন বা বিভিন্ন ধরনের ভৌগোলিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলো কি কয়েকটা আমরা আগে দেখি, তারপরে ভূগোলের সংজ্ঞায় এগোবো। ভ্যারেনিয়াস নামে একজন ভৌগোলিক ছিলেন, একজন নাকি জ্যোতির্বিদ বলাই যায়।
তোমরা জ্যোতির্বিদ হয়তো শুনেছো নামটা, বা জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিদ যারা মহাকাশের চন্দ্র, সূর্য, গ্রহ এইগুলির কক্ষপথ সম্পর্কে আলোচনা করে বা এদের বিভিন্ন ধরনের গতি দেখে বিভিন্ন ঘটনা কার্যকরণ ব্যাখ্যা করেন, তাদের বলা হয় জ্যোতির্বিদ বা জ্যোতির্বিজ্ঞানী। যেমন ভ্যারেনিয়াস ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। ভ্যারেনিয়াস বলেছিলেন যে ভূগোল হচ্ছে একটা মিশ্র গণিতের অংশ মাত্র, মিশ্র গণিতের অংশ মাত্র। তারপরে দুজন অতি গুরুত্বপূর্ণ ভৌগোলিক যাদের নাম আসবে এই প্রণালীবদ্ধ ভূগোল আর আঞ্চলিক ভূগোলে। এদের একজন ছিল প্রণালীবদ্ধ ভূগোল, এখানে ভূগোলের কয়েকটি শাখা দেওয়া রয়েছে, পরবর্তী আলোচনা হবে। সেটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের একজন জনক, যার নাম হামবোল্ড। এই হামবোল্ডকে বলা হয় প্রণালীবদ্ধ ভূগোলের জনক। আর হামবোল্ডের মতে, হামবোল্ড বলেছেন যে পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত বস্তু বা যা কিছু আছে এইগুলির পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকরণ ব্যাখ্যা করা। ভূগোল হলো এমনই একটা বিষয় যা পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত বিষয় বা বস্তুগুলো রয়েছে এদের পুঙ্খানুপুঙ্খ ও সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা। আবার বলছি, এই হামবোল্ড বলেছে যে পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত বিষয় বা বস্তু বা যা কিছু রয়েছে এদের সুনির্দিষ্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা, জানা এবং তার কার্যকরণ ব্যাখ্যা করা। তারপরে আরেকজন ভৌগোলিক যার নাম ছিল রিটার। এর পুরো নাম হচ্ছে কার্ল রিটার, আর এর পুরো নাম আলেকজান্ডার হামবোল্ড। প্রণালীবদ্ধ ভূগোল বা সিস্টেমেটিক জিওগ্রাফি, আসলে প্রণালীবদ্ধ ভূগোল বা সিস্টেমেটিক জিওগ্রাফি কি বা কাকে বলে? আগেই বলেছি যে প্রণালীবদ্ধ ভূগোলের জনক বা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হামবোল্ড। এই জন্য হামবোল্ডকে বলা হয় ভূগোলের জনক। আসলে এই সিস্টেমেটিক জিওগ্রাফি বা প্রণালীবদ্ধ ভূগোল কি, কাকে বলে? এই হামবোল্ডের মতে পৃথিবীতে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে বা উপাদানগুলি রয়েছে এইগুলির একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পর্যায়ক্রমে তার অন্তর্নিহিত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলিকে অনুধাবন করা বা আলোচনা করা বা ব্যাখ্যা করা। তাহলে এই সিস্টেমেটিক জিওগ্রাফি বা প্রণালীবদ্ধ ভূগোল আলোচনা করে পৃথিবীর প্রত্যেকটা কার্যকারণ বা বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে তা একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে তিনি আলোচনা করেন। প্রত্যেকটা ঘটনার একই কার্যকারণ ব্যাখ্যা করেন। তারপরে এই ভূগোলের দুটো শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটি হচ্ছে মানবিক ভূগোল, সিস্টেমেটিক জিওগ্রাফি, যেটা পরে বলছি। এরপরে রয়েছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় এই কার্ল রিটারকে। কার্ল রিটার একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে এরডকুন্ডে। হয়তো বইটি হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে না, এটি খুব উঁচু ক্লাসে পড়ানো হয় এই বইগুলি সম্পর্কে। এইটার ধারণা দিয়েছিলেন যে পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত উপাদানগুলি রয়েছে বা কার্যকরণগুলো যে ঘটে এইগুলিকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে আলোচনা করা যায় না। তার মতে প্রত্যেকটা উপকরণ বা প্রত্যেকটা বিষয়বস্তুর একটি নিজস্ব সত্তা রয়েছে বা নিজস্ব কারণে ঘটে থাকে। যেমন বলি যে পৃথিবীর প্রত্যেকটা নদীর ধরন কিন্তু একরকমের হয় না বা প্রত্যেকটা ভূমিরূপ একই কারণে গঠিত হয় না। এই জন্য বলেছে বা প্রত্যেকটা দেশের নিয়ম কানুন বা প্রত্যেকটা প্লেসের প্রাকৃতিক অবস্থা কিন্তু একরকমের হয় না। এই জন্যে পৃথিবীকে ছোট ছোট কতগুলি খণ্ডে বিভক্ত করে দিয়ে একটি ছোট ছোট অংশ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা করলে এই ভূগোলের বিষয়বস্তুগুলো কিন্তু বেশি আকারে বেরিয়ে আসবে বা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে পারবে। এটা সহজ কথাই বলি,
যে ধরো আমি যদি ভারত সম্পর্কে আলোচনা করি, তাহলে সারা বিশ্ব সম্পর্কে আলোচনা করতে গেলে মানে ভারত সম্পর্কে মানে জেনারেল যদি থিওরিতে আলোচনা করতে যাওয়া যায় একটা দেশ সম্পর্কে, তাহলে একটা দেশের জনগোষ্ঠী থাকবে বা ভূমিরূপ থাকবে, তার কিছু একটা নিয়ম নীতি থাকবে। তো এইরকম করে কমন জিনিসগুলো জানতে পারবো, আমি কমন জিনিসগুলো জানতে পারবো প্রণালীবদ্ধ ভূগোলের দ্বারাই। কিন্তু যদি আমি কেবলমাত্র ভারত সম্পর্কে জানতে চাই, তাহলে ভারতের ভাষা, রীতিনীতি, খাদ্য অভ্যাস, ভারতীয়দের যে মেন্টালিটি, এই সম্পর্কে জানতে গেলে বা ভারতের বিভিন্ন ধরনের ভূমিরূপের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এইগুলোকে জানতে গেলে আমাকে ভারতকে আলাদা করে ব্যাখ্যা করতে হবে। আর এই রকম পদ্ধতির আলোচনা করেছেন কার্ল রিটার, যিনি আঞ্চলিক ভূগোলের স্রষ্টা, বা ইংরেজিতে বলা হয় রিজিওনাল জিওগ্রাফি। তাহলে রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোল কাকে বলে? যে পৃথিবীর প্রত্যেকটা স্থানকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট আকারে ভেঙে এক একটি স্থান সম্পর্কে সুনির্দিষ্ট ও পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয় যে ভূগোলের মাধ্যমে, সেই ভূগোলকে বলা হয় আঞ্চলিক ভূগোল। এবারে আসি যে এই আঞ্চলিক ভূগোলের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, এক একটা ভূগোলের শাখার মানে প্রচুর শাখা রয়েছে, যা দিনের দিন একটা একটা করে যতদিন যাচ্ছে একটা একটা করে কিন্তু ভূগোলের সাথে কিন্তু যুক্ত হতে থাকছে, বা ভূগোলের সাথে ইন্টারলিঙ্কেজ হচ্ছে বা আন্তঃসম্পর্ক বজায় রাখছে। এই জন্যই ভূগোলকে বলছে যে সায়েন্স অফ মাদার অফ সায়েন্স। এরপরে আসি যে প্রাকৃতিক ভূগোলের শাখা সমূহ। এই যে প্রণালীবদ্ধ ভূগোলের দুটো শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মানবিক। একটু কথা বলে রাখি যে ভূগোলের শাখা সমূহ, ভূগোলকে প্রধানত আলোচনার দৃষ্টিভঙ্গিতে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা প্রণালীবদ্ধ ভূগোল আর একটি আঞ্চলিক ভূগোল। অন্যভাবেও ভাগ করা যায় ভূগোলকে তিন ভাগে, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটি মানবিক ভূগোল, আর একটি রয়েছে জীব ভূগোল। জীব ভূগোল বলতে তোমরা হয়তো জীব সম্পর্কে ধারণা আগে থেকে পেয়ে থাকবে, যে যাদের ভিতরে প্রাণ রয়েছে, যেমন উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, এই সম্পর্কে। এই জীব ভূগোলে আলোচনা হয় কেবলমাত্র জীবের উৎপত্তি, জীবের বাসস্থান, জীব কিভাবে কোথায় কতটা রয়েছে, কিভাবে বণ্টিত রয়েছে, এইগুলি সম্পর্কে। তো এই তিন ভাগ করা যেতে পারে ভূগোলকে, এই প্রণালীবদ্ধ ভূগোল আর আঞ্চলিক ভূগোল ছাড়া। যে মানবিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, আর 3 নম্বরে আরেকটা রয়েছে জীব ভূগোল। আমরা প্রথমেই আসি যে প্রাকৃতিক ভূগোলের শাখা সমূহগুলি সম্পর্কে, যে প্রাকৃতিক ভূগোলে কি কি আলোচিত হয়। আসলে প্রাকৃতিক ভূগোল কি? এই প্রাকৃতিক ভূগোলের জীব ভূগোল কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা পার্ট, যেটা তোমাদের নিচের দিকে দেখবে এখানে লেখা রয়েছে যে প্রাকৃতিক ভূগোলের আর একটা পার্ট হচ্ছে জীব ভূগোল। প্রাকৃতিক ভূগোল কি? মানুষের হাত ছাড়াই বা মানুষের লিঙ্কেজ ছাড়াই যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়, মানে প্রাকৃতিতে নিজে থেকে সৃষ্টি বা নিজে থেকে উদ্ভূত হয়েছে, বা নিজে থেকে কারণগুলো উদ্ভূত হয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, এমন ধরনের ঘটনাগুলি কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। যেমন প্রথমে আসি জ্যোতির্বিজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোনমি। আর যারা জ্যোতির্বিদ, যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করে, তারাকে বলা হয় অ্যাস্ট্রোনোমার। জ্যোতির্বিজ্ঞান কি? তোমরা হয়তো পূর্ববর্তী শ্রেণীতে পড়েছো যে আকাশে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র নিয়ে যারা গবেষণা করে বা আলোচনা করে, বা তাদের গ্রহের কক্ষপথ বা গতি দেখে তাদের যে বিভিন্ন ধরনের ঘটনা কার্যকরণ ব্যাখ্যা করে, তাদের বলা হয় জ্যোতির্বিদ। আর এই চন্দ্র, সূর্য, গ্রহ বা আকাশে যে সমস্ত গ্রহাণু, গ্রহ, তারপরে নক্ষত্রগুলো রয়েছে, ছায়াপথ, এদের সম্পর্কে যে বিজ্ঞানটা আলোচনা করে, সেই বিজ্ঞানটাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। তোমরা ক্লাসের শুরুতেই বলেছি তোমাদের যে কতগুলি জ্যোতির্বিজ্ঞানীর নাম: গ্যালিলিও, কোপারনিকাস, টলেমি, অ্যানাক্সিমেন্ডার, তারপরে আরো যে কয়েকটা বরাহমিহির, তারপরে আর্যভট্ট, এদের নাম। এরপরে আসি মানচিত্র অঙ্কন বিদ্যা। এই ভূগোলের একটি পার্ট কিন্তু বিরাট অংশ জুড়ে রয়েছে মানচিত্র অঙ্কন বিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় কার্টোগ্রাফি।
কার্টোগ্রাফি কথাটি হয়তো পরীক্ষাতে 1 মার্কের আসতে পারে। কার্টোগ্রাফি কার্টোগ্রাফি বা মানচিত্র অঙ্কন বিদ্যা কাকে বলে, এরকম করে 1 মার্কের প্রশ্ন পরীক্ষাতে বা 2 মার্কের আসতেই পারে। আসলে কার্টোগ্রাফি কি, যে কোনো এক পৃথিবীর পৃষ্ঠের কোনো একটি স্থানে যখন আমরা চিত্র অঙ্কন করতে যাব কোনো একটি কাগজে, তো সেখানে বিভিন্ন ধরনের গাণিতিক পদ্ধতি ব্যবহার করতে হয়। এই গাণিতিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রঙের বিভিন্ন চিত্র অঙ্কন করে আমরা পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অংশকে উপস্থাপন করে থাকি। আসলে এই পদ্ধতিটাই, তাহলে যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা কি করে লিখব, তাহলে পৃথিবী পৃষ্ঠে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে, গাণিতিক পদ্ধতির দ্বারায় রং ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থানের বা কোনো একটি দেশের চিত্র অঙ্কন করার পদ্ধতিকে বলা হয় কার্টোগ্রাফি বা মানচিত্র অঙ্কন বিদ্যা। আবার বলছি, গাণিতিক পদ্ধতির উপর নির্ভর করে বা প্রয়োগ করে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন আকৃতিতে যখন কোনো একটি স্থানের মানচিত্র অঙ্কন করা হয়, তখন সেই মানচিত্রকেই বলা হয়, মানচিত্র অঙ্কন করার পুরো পদ্ধতিটাকে বলা হয় মানচিত্র অঙ্কন বিদ্যা। আর এই মানচিত্র অঙ্কন বিদ্যার জনক বলা হয় অ্যানাক্সিমেন্ডারকে। অ্যানাক্সিমেন্ডার, তোমরা হয়তো এই নামটি শুনে থাকবে। অ্যানাক্সিমেন্ডার আবার গণিতের জনক। গণিত বিশেষ করে ম্যাথামেটিক্স পড়াতে গেলে, ম্যাথামেটিক্সের হিস্ট্রি জানতে গেলে প্রথমে কিন্তু অ্যানাক্সিমেন্ডার এদের নাম কিন্তু চলে আসবে। তো এই অ্যানাক্সিমেন্ডারকে বলা হয় কার্টোগ্রাফির জনক। এই কার্টোগ্রাফির উপর ভিত্তি করে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন টলেমি। তো পরীক্ষাতে আসতেই পারে যে পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে অঙ্কন করেছিলেন, তার নাম ছিল টলেমি। টলেমি টলেমি যার নামটা পি দিয়ে শুরু হয়, পি টলেমি। এবারে আসি যে ভূমিরূপ বিদ্যা কি। তোমরা 10ম শ্রেণীর প্রথম চ্যাপ্টারে পড়েছো যে বায়ু, নদী, হিমবাহ এইগুলি সম্পর্কে। এইগুলি কিভাবে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন প্রকারের ভূমিরূপগুলি সৃষ্টি করছে, এই ভূমিরূপ বিদ্যায় আলোচিত হয়। শুধু এইগুলো ছাড়াও এইগুলি বায়ু, হিমবাহ আর নদী, এই শুধুমাত্র যে 3টেই রয়েছে তা কিন্তু নয়, আরও রয়েছে। যেমন সমুদ্রের তরঙ্গ রয়েছে, এরাও ভূমিরূপগুলিকে সৃষ্টি করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে বিভিন্ন আরও অন্তর্জাত প্রক্রিয়া, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তো এই বিভিন্ন প্রকারের যে ভূমিরূপগুলো রয়েছে, এই ভূমিরূপগুলোর উৎপত্তি, ভূমিরূপগুলোর ক্রম বিকাশ, বিবর্তন, ভূমিরূপ কীভাবে ধ্বংস হয় ইত্যাদি নিয়ে আলোচনা করে ভূমিরূপ বিদ্যা। একে ইংরেজিতে বলা হয় জিওমরফোলজি। জিওমরফোলজি এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্লেট টেকটনিক বা ভূতত্ত্ববিদ্যা। তোমরা প্লেট টেকটনিক থিওরিগুলো বা পাত সংস্থান তত্ত্ব এইগুলো 8ম শ্রেণীতে পড়েছো, আবার একাদশ শ্রেণীতে পড়বে। যে পৃথিবী পৃষ্ঠে কতগুলি ছোট বড় প্রায় 6 থেকে 7খানা প্লেট আর ছোট 20খানা প্লেট দিয়ে পৃথিবী পৃষ্ঠটা গঠিত রয়েছে, এইগুলি সম্পর্কে। এই ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় আমেরিকান ভৌগোলিক WM ডেভিস। WM ডেভিসকে বলা হয় ভূমিরূপ বিদ্যার জনক, বা উইলিয়াম মরিস ডেভিস। এটা তোমরা 12শ শ্রেণীতে পড়বে। এই WM ডেভিসের থিওরি রয়েছে, সাইকেল অফ ইরোশন, এই সম্পর্কে। তো ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার ভূমিরূপের উৎপত্তি, ক্রম বিকাশ, বিবর্তন, এইগুলি নিয়ে যে ভূগোলের যে শাখা আলোচনা করে সেটাকে বলা হয় ভূমিরূপ বিদ্যা। এরপরে আসি জলবায়ু বিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় ক্লাইমেটোলজি। আসলে জলবায়ু বিদ্যা কি, জলবায়ু বিদ্যা কি আলোচনা হয়, তোমরা 10ম শ্রেণীর 2nd চ্যাপ্টার পড়েছো। 2nd চ্যাপ্টারে যেখানে ছিল
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির শ্রেণী বিভাগ, তারপরে ছিল সূর্যরশ্মির যে সূর্যালোক সম্পর্কে আলোচনা, তারপর বায়ুমণ্ডলের বিভিন্ন যে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘ, এইগুলি সম্পর্কে আলোচনা করে জলবায়ু বিদ্যা। যে বিদ্যায় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের শ্রেণীবিভাগ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এইগুলি নিয়ে আলোচনা করে। অ্যাকচুয়ালি আবহাওয়ার বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে, এইগুলো কি বলছে জলবায়ু বিদ্যা। এইটাই মানে এই অংশটা জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজির অন্তর্গত। এরপরে আসি জলবায়ু বিদ্যা, জলবিদ্যা। এই জলবিদ্যা কি? জলবিদ্যা মানে হাইড্রোলজি। হাইড্রোলজি মানে অ্যাকচুয়ালি জল নিয়েই আলোচনা, যে পৃথিবী পৃষ্ঠে জলের কোথায় কতটা বন্টন রয়েছে, এই জলের বিভিন্ন অংশে যে কি কি ধরনের কাজে ব্যবহার করে, প্রাকৃতিক পদ্ধতি দিয়ে কি কি কাজে ব্যবহার হয়, জলের প্রবাহগুলো ঠিক একটা দিক থেকে অন্য দিকে কিভাবে যায়, কোন কোন স্থানগুলো জলকে স্টোর করে রয়েছে, তার পরিমাণ কত, এবং কোথায় জলের ঘাটতি দেখা যাচ্ছে, জলের কোথায় বেশি পরিমাণে দেখা যাচ্ছে, মানে জলের পরিমাণ বেশি রয়েছে, এইগুলি সম্পর্কে এই জলবিদ্যা আলোচনা করে। আবার এখানে জলবিদ্যা আলোচিত হয় বায়ুমণ্ডলের জল, তারপরে ভূপৃষ্ঠের পৃষ্ঠ প্রবাহের জল, যেমন নদী যে প্রবাহ করে থাকে, তারপরে বিভিন্ন ধরনের সাগর, নদী, তারপরে পুষ্করিণী, পুকুর, যে অ্যাকচুয়ালি যে সমস্ত স্থানগুলি জল ধারণ করে রয়েছে, এছাড়াও যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে বা ভৌম জল, এই সম্পর্কেও কিন্তু এই জলবিদ্যা আলোচনা করে। এরপরে আছে সমুদ্র বিজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় ওশেনোগ্রাফি। এই সমুদ্র বিজ্ঞান কিন্তু একটা বড় পার্ট, এটা তোমাদের এই শ্রেণীতে রয়েছে, একাদশ শ্রেণীতে প্রায় মিডিল পোর্শনের দিকে। যে সমুদ্র, আমরা ভাবি যে স্থলভাগেই সমগ্র জগৎ রয়েছে, এই ধারণা কিন্তু আমাদের পুরোপুরি ভুল। তোমরা হয়তো শুনলে অবাক হবে যে যতগুলো অক্সিজেন পৃথিবীতে তৈরি হয় তার 70% আসে সমুদ্র থেকে, আর সমুদ্রেই রয়েছে প্রায় 80 থেকে 90% জীবমণ্ডল, বাকি 10%, 20 থেকে 10% রয়েছে স্থলভাগে। আর স্থলভাগে যেমন পাহাড় পর্বত রয়েছে, সমুদ্রের তলদেশেও সেই রকম পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি সমুদ্র তলদেশে যত রকমের ভূমিরূপ রয়েছে, আর সমুদ্রের জলের সঙ্গে যত রকমের খনিজ পদার্থগুলো মিশে রয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যে মিশ্রিত রয়েছে, এছাড়াও যে বিভিন্ন ধরনের প্রাণীগুলো বসবাস করে, প্রাণী, উদ্ভিদ, যা কিছু, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সমুদ্র বিজ্ঞান। এরপরে মৃত্তিকা ভূগোল, যাকে বলা হয় সয়েল জিওগ্রাফি, এই পার্টটা রয়েছে তোমাদের দ্বাদশ শ্রেণীতে। এই মৃত্তিকা ভূগোল কিন্তু ভূগোলের একটা বড় পার্ট। এখানে এই মৃত্তিকা কিভাবে উৎপত্তি লাভ করে, আমরা জানি মাটির সৃষ্টি হয়েছে বিভিন্ন শিলা থেকে, শিলাগুলো ভেঙে পরবর্তীতে মাটি পরিণত হয়েছে। এগুলো দীর্ঘ সময় ব্যাপী বিভিন্ন ধরনের জৈব পদার্থ মিশে দীর্ঘ সময় ধরে বায়ুমণ্ডলে পড়ে থেকে বায়ুমণ্ডলের বাইরে পৃথিবী পৃষ্ঠে। এই মৃত্তিকা ভূগোল আলোচনা করে বিশেষ করে মাটির উৎপত্তি, মাটির শ্রেণী বিভাগ, মাটিতে কি কি ধরনের উদ্ভিদ মণ্ডলের বিকাশ হয়, মাটির বিভিন্ন ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, মাটির বিভিন্ন ধরনের ধর্ম, বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম কেন, কোথাও এঁটেল মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও বেলে মাটি, কোথাও ল্যাটেরাইট মাটি, কোথাও পর্জল মাটি, কোথাও মরু মাটি, এই ধরনের মাটিগুলো বিভিন্ন প্রকার হয় কেন, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে এই মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলের পর আবার দুটো পার্ট রয়েছে, যেটা একটা এডাফোলজি আর একটা রয়েছে পেডালজি। পেডালজিটা তোমাদের মানে আমাদের ভূগোলের আলোচ্য বিষয়। এই পেডোলজিতে আলোচনা করা হয় মোস্টলি মাটির উৎপত্তি, ধরন, মাটির ক্লাসিফিকেশন, মাটির বিভিন্ন ধরনের রাসায়নিক এবং ভৌত ধর্মগুলি, বা মাটি কি দিয়ে গঠিত। আর এডাফোলজিতে আলোচনা করা হয়, এটা সায়েন্সের পার্ট, যে বিভিন্ন ধরনের উদ্ভিদগুলি বিভিন্ন মাটিতে কিভাবে উৎপত্তি লাভ করে এবং তাদের মানে বংশবৃদ্ধি কিভাবে ঘটে, এই পারপাসটা নিয়ে আলোচনা হয় এডাফোলজিতে। এরপরে আছে জীব ভূগোল। এই জীব ভূগোল বলতে বোঝায় উদ্ভিদ প্রাণী মণ্ডলী নিয়ে, উভয় নিয়ে। উদ্ভিদ এবং প্রাণী মণ্ডলী অ্যাকচুয়ালি জীবের ক্রম বিকাশ, উৎপত্তি, কোথায় বাস করে, এদের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এদের সম্পর্ক, যে ভূগোল নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয়
জীব ভূগোল। জীব ভূগোলের কতগুলি পার্ট রয়েছে, যেটা এর পরের দিন তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলা হবে। তোমরা নিশ্চয়ই পরের দিন ক্লাসে প্রত্যেকেই ঠিক টাইমে হাজির বা উপস্থিত থাকবে। আজকের মতো এই পর্যন্তই।